হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা 2025 সালে জেনপাস ইউজির কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছো তাদের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আগামীকাল দ্যাট ইজ 20 নভেম্বর বের হতে চলেছে। এবার এই ভিডিওটা তোমরা কেউ কাউন্সিলিংয়ের রেজাল্ট বের হওয়ার আগে দেখছো, কেউ রেজাল্ট বের হওয়ার পরে দেখছো। তো এখানে আমরা মেইনলি এটাই ডিসকাস করব যে তোমরা যখন ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বের হয়ে যাবে তখন তুমি একটা কলেজ পেলে বা না পেলে সেই ক্ষেত্রে তোমার কি কি করণীয় রয়েছে এবং কোনটার পর কোনটা স্টেপ করতে হবে। তুমি যদি আপগ্রেড করতে চাও কি করতে হবে, আপগ্রেড না করতে চাইলে কি করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। ভিডিওটা একটু লেন্দি হতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আমরা প্রত্যেক বছর দেখি প্রচুর স্টুডেন্ট কিন্তু কাউন্সিলিংয়ে কোনো না কোনো একটা কিছু ভুল করে বসে, যার ফলে কি হয় যে তাদের হয়তো একটা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও একটা কলেজ মিস হয়ে যায়। তো তোমার যাতে সেটা না হয় সেই জন্য অবশ্যই পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখবে। এবং আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যারা যারা ভিডিওটি দেখছো তোমরা আজকে দ্যাট ইজ আজকে যারা দেখছো 19শে নভেম্বর, তারা বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই আগে থেকেই জিনিসগুলো বুঝে নিয়ে জিনিসগুলো রেডি রাখতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের যে জেনপাস ইউজি 2025-এর কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট সেটা বের হচ্ছে 20 তারিখ। এবার যখন ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বের হবে তখন সবার প্রথম কাজ কি? তখন সবার প্রথম কাজ হচ্ছে তুমি চেক করবে যে তুমি কোনো একটা সিট পেয়েছো কি পাওনি। তো সেটা চেক করার জন্য তুমি কি করবে, সেখানে তুমি সিট অ্যালটমেন্ট রেজাল্ট অপশনে যাবে ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ডের মধ্যে। ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের মধ্যে যখন তুমি ক্লিক করবে তোমরা যারা একটা নতুন পেজ ওপেন হবে সেখানে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের কাছে কিরকম এরকম কিছুটা একটা পেজ আসবে, তাই তো? তো এরকম কিছু একটা যে পেজ আসবে এটা একটু ডিফারেন্ট হতে পারে, কারণ এটা আমি আগের যে যখন চয়েস ফিলিং এর সময়টা ছিল সেই টাইমের থেকে স্ক্রিনশটটা নিয়েছি, কিন্তু মোস্টলি ধরুন এরকমই একটা পেজ থাকবে। তো সেখানে তোমরা এই লেফটের দিকে একটা দেখতে পারবে যে তোমাদের কি থাকবে, তোমাদের থাকবে হচ্ছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। এই যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা তখন তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এই সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেখানে তোমরা ক্লিক করবে। সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করলে তখন কিন্তু তোমার সামনে শো হয়ে যাবে যে তুমি কি কোনো একটা কলেজ পেয়েছো নাকি পাওনি, নাকি তোমার এই যে কলেজটা পেয়েছো সেটা তুমি কোন ক্যাটাগরিতে পেয়েছো, তোমার কত নাম্বার চয়েসটা পেয়েছো, যে তোমার তো একটা চয়েস লিস্ট তুমি সাজিয়েছো তাই না, তো সেই চয়েস লিস্টের কত নাম্বার চয়েসটা পেয়েছো ইচ অ্যান্ড এভরিথিং সেখানে তোমার লেখা থাকবে। এবার এখানে কথা আসলো যে যারা যারা এই ক্ষেত্রে প্রথম রাউন্ডে কোনো কলেজ পেলো না তারা কি করবে, তারা সিম্পল সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে। তাদেরকে এই ক্ষেত্রে আর কোনো কিছু করতে হবে না, যে তাদেরকে নতুন করে চয়েস ফিলিংও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। যারা ফার্স্ট রাউন্ডে কোনো একটা সিট পেলে না তারা সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে। এবার কথা আসছে যারা একটা সিট পেল তারা কিন্তু খুব মন দিয়ে এখন যে নেক্সট স্টেপগুলো বলবো সেগুলো খুব মন দিয়ে শুনবে এবং সেগুলো ফলো করবে। যখন তুমি দেখছো একটা সিট পেয়েছো তোমার সবার প্রথম কাজ কি, সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট করা। এটা কত টাকা হয় স্যার? এটা 1000 টাকা হয়। ওকে, এটা তোমাকে কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে হবে। তাহলে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা তুমি পেমেন্ট করবে। পেমেন্ট করার পর কি করতে হবে, তোমাকে সিট অ্যালটমেন্ট লেটার সেটা ডাউনলোড করতে হবে। এটা কিন্তু অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার পরেই আসবে, ঠিক আছে? তোমাকে সিট অ্যালটমেন্ট যে লেটারটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে এবং সেখানে তুমি একটা ইউনিক আইডি পাবে, সেই ইউনিক আইডিটাও নোট ডাউন করে নেবে। ইউনিক আইডিটা ভেরিফিকেশনে কাজে লাগে না, সেটা তুমি যখন ফাইনালি অ্যাডমিশন হবে অ্যাডমিশনে কাজে লাগে, কিন্তু সেই ইউনিক আইডিটা সেটা কিন্তু তুমি নোট ডাউন করে নেবে। তাহলে এগুলো আমরা করে নিলাম। করে নেওয়ার পর এবার আমাদেরকে যেতে হবে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশনে গিয়ে আমাদের কি কি করতে হচ্ছে না হচ্ছে সেগুলো চলো আমরা বুঝি। বাই দ্য ওয়ে, এই সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করার পর সেটা কিন্তু বেশ কয়েক কপি তোমরা প্রিন্ট করে রেখে দেবে। ওকে, এবং এই ক্ষেত্রে এই যে এই পুরো প্রসেসটা সেটা যদি তোমরা নিজেরা করতে পারছো তাহলে ভালো, আদারওয়াইজ তোমরা একটা ইন্টারনেট ক্যাফে থেকে করতে পারো। কিন্তু অনেকে কি ভুল করে, এরকম কাউন্সিলিংয়ে এই বছরও অনেক স্টুডেন্ট বেশ কিছু জায়গায় ভুল করেছে। তারা ক্যাফেতে গিয়েছে, ক্যাফেতে গিয়ে ক্যাফের যে লোকটা সে যা করে দিয়েছে সেটাই করে নিয়ে চলে আসছে। কেউ হয়তো এটা ভুল করেছে, কেউ হয়তো ওটা ভুল করেছে। তুমি যখন ক্যাফেতে গিয়েও কাজটা করাচ্ছ প্রপারলি দেখে দেখে সমস্ত কিছু করবে, কারণ আলটিমেটলি ভর্তি না হতে পারলে কাউন্সিলিংয়ে কোনো সমস্যা হলে সেটা তোমার সমস্যা হবে, তাই না? ক্যাফের লোকের কিন্তু কোনো ক্ষতি হবে না। তো সেই জন্য খুব ভালো করে বুঝে শুনে জিনিসগুলো করবে। তো এক্ষেত্রে তোমার প্রথম কাজ কি, সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করা, তারপর সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট বের করে নেওয়া। নেক্সট আমরা যাচ্ছি আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কোথায় যেতে হবে স্যার? ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমাকে যেতে হবে তোমার যেই কলেজটা অ্যালটমেন্ট এসছে সেখানে। ধরে নাও তোমার বাড়ি কলকাতা কিন্তু তোমার অ্যালটমেন্ট এসছে বর্ধমান মেডিকেল কলেজে, তাহলে তোমাকে সেখানেই যেতে হবে, ঠিক আছে? তোমার বাড়ি ধরে নাও যে শিলিগুড়ি কিন্তু তোমার কলকাতায় কোনো একটা কলেজে অ্যালটমেন্ট এসছে, তাহলে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য সেখানেই যেতে হবে। এগুলো আমি অনেকবার বলেছি আগের কাউন্সিলিংয়ের ভিডিওগুলোতে, স্টিল প্রচুর স্টুডেন্ট দেখছি কমেন্ট করছে স্যার আমাকে কি যেতে হবে নাকি। তো তোমাকেই যেতে হবে, অবশ্যই অবশ্যই যেতে হবে। স্যার কবের মধ্যে যেতে হবে? দেখো, তোমাদের যে কাউন্সিলিংয়ের সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা 20 নভেম্বর বের হচ্ছে এবং তোমাদের
তোমাদের যে ভ্যারিফিকেশন, ফিজিক্যাল ভ্যারিফিকেশন এবং অ্যাডমিশনের জন্য ফার্স্ট রাউন্ডে যে ডেটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 20 থেকে 24 তারিখের মধ্যে। তার মানে আগামীকাল তোমাদের রেজাল্ট বের হচ্ছে 20 তারিখ, তাই তো? তাহলে 20, 21, 22, ঠিক আছে? এই 3 দিন তোমাদের থাকছে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। 23 তারিখ সানডে। সানডে তুমি এবার সানডের ভরসায় কেউ থেকো না যে সানডে কি ভ্যারিফিকেশন হবে কি হবে না, তুমি সেটা না ধরেই চলো। আর থাকছে 24, তার মানে তোমরা মোটামুটি এই 4 দিন পাচ্ছ। এবার এই 4 দিন কি স্যার যখন ইচ্ছা গেলে হবে? না, এখানে কলেজে তুমি যেই কলেজটা পাচ্ছ সেই কলেজের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে জেনে নেওয়ার চেষ্টা করবে। নর্মালি কি হয়, নর্মালি আমাদের যে উইকডে মানে সোমবার থেকে শুক্রবারের মধ্যে ওরা টাইম দেয়, ধরে নাও ওই 10টা, 10:30 থেকে বিকালবেলা 3:30, 4টা অবধি টাইম দেয়। আর আমাদের যে শনিবারের দিনটা সেটা ওই ধরো যে 10টা থেকে দুপুর 2টো অবধি এরকম অবধি টাইম দেয়। কিন্তু এই বছর কোন কলেজে কি টাইম থাকছে সেগুলো কিন্তু ভ্যারি করতে পারে, এগুলো কলেজ টু কলেজ একটু ভ্যারি করতে পারে। সেটা তুমি যেই কলেজ পাচ্ছ সেই কলেজের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে জেনে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এই ডেটের মধ্যে তোমাকে গিয়ে কি করতে হবে, ফিজিক্যাল ভ্যারিফিকেশন কমপ্লিট করতে হবে। এবং আমি সাজেস্ট করব যে তোমরা যত তাড়াতাড়ি পসিবল ততই যাবে, কেউ লাস্ট দিনের জন্য বসে থাকবে না। এবং কেউ যদি অ্যাডমিশন নিতে চাও, দেখো ফার্স্ট রাউন্ডে যখন তুমি কলেজটা পাচ্ছ তখন যদি তুমি অ্যাডমিশন নিতে চাও সেই অ্যাডমিশন প্রক্রিয়াও কিন্তু এই টাইমের মধ্যেই কমপ্লিট করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সব বলছি, ওকে? তো এখানে সবার প্রথমে একটা বিষয় বোঝো, তাহলে আমরা টাইমিং বুঝে গেলাম। এবার যখন আমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে হবো তখন আমাদের এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। অলরেডি আমি তোমাদের জন্য ডকুমেন্টের আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছি, তাই এটা ডিসকাস করে এখন আর আমি ভিডিওটার লেন্থ বড় করছি না। কেউ যদি না জেনে থাকো তোমরা ভিডিওটাকে পজ করে এগুলো দেখে নিতে পারো। এগুলো সব তোমাদের কি করতে হবে, সব তোমাদের অরিজিনালটাও নিয়ে যেতে হবে, তার সঙ্গে 1 কপি জেরক্স কপিও নিয়ে যেতে হবে। কিন্তু আমি সাজেস্ট করবো 1 কপির থেকে একটু বেশি জেরক্স কপি নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ওকে? তাহলে এগুলো সব তোমাদের প্রয়োজন হচ্ছে। নেক্সট এবার কথা আসছে যে ধরে নাও তুমি যে চয়েস ফিলিং দিয়েছিলে, তুমি চয়েস ফিলিং তো সাজিয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ধরে নাও কেউ 9টার বেশি চয়েস দিয়েছো। আমি এক্সাম্পল ধরছি যে ধরো তুমি 9টা চয়েস এই ক্ষেত্রে দিয়েছো, ওকে? তাহলে এই যে 9টা চয়েস দিয়েছো তার মধ্যে থেকে যদি তোমার প্রথম চয়েসটা এসে গিয়ে থাকে তাহলে তোমার কাছে আর কোনো আপগ্রেড করার অপশন নেই, তাহলে তোমাকে অবশ্যই ভর্তি হতে হবে। তুমি যদি ভর্তি না হলে তাহলে তোমাকে কাউন্সিলিং থেকে বাইরে বের করে দেবে, ঠিক আছে? এবার ধরো তুমি এই ক্ষেত্রে তোমার কোন চয়েসটা পেয়েছো, ধরো নাও তুমি 5 নাম্বার চয়েসটা পেয়েছো। তাহলে 5 নাম্বার চয়েসটা পেলে কি ওপরের দিকে যেই কলেজগুলো রয়েছে সেগুলো তোমার বেশি প্রায়োরিটির কলেজ রয়েছে, তো তোমার টার্গেট থাকবে কি, তোমার টার্গেট থাকবে ওপরেরগুলো পাওয়া। তো সেই ক্ষেত্রে 5 নাম্বার চয়েস বা 4 নাম্বার চয়েস মানে 1 বাদ দিয়ে যে কোনো চয়েস যদি তুমি পেয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার কাছে কি অপশন থাকছে, তুমি চাইলে ভর্তিও হতে পারো বা সেকেন্ড রাউন্ডের জন্য তুমি আপগ্রেড করতে পারো। এবার আপগ্রেড করলে কি হয় না হয় সেটা বুঝে নাও। ধরো নাও তুমি এখানে ভর্তি হয়ে গেলে তাহলে তো মিটেই গেল, তাহলে কোনো কথাই আসছে না। কিন্তু তুমি যদি আপগ্রেড করলে, ধরো তুমি কি করেছো, তুমি আপগ্রেড করেছো। এবার আপগ্রেড করলে সবসময় কি হবে, সবসময় নিচের দিকের কোনো কলেজ আর আসার চান্স নেই। কিন্তু আপগ্রেড করে তুমি ভাবলে নিচে কি কোনোদিনও কলেজ যাবে না, তোমার লিস্ট অনুযায়ী নিচে কোনোদিনও যাবে না। আপগ্রেড যদি হয় তাহলে গেলে ওপরেই যাবে, আর আদারওয়াইজ আপডেট হবে না, ওকে? তো এবার দেখো ধরে নাও তোমার সেকেন্ড রাউন্ডে গিয়ে তুমি কি দেখলে যে আপগ্রেড হয়নি, তাহলে আপগ্রেড যদি না হয় তাহলে এই 5 নাম্বার কলেজটা তোমার হাতে থাকবে, ওকে? যে তুমি চাইলে আবার এই কলেজটায় সেকেন্ড রাউন্ডে গিয়ে ভর্তি হতে পারবে, ওকে? কিন্তু যদি আপগ্রেড হয়ে গেল, ধরে নাও আপগ্রেড হয়ে নিয়ে তোমার চলে এসছে কি, আপগ্রেড হয়ে নিয়ে তোমার 3 নাম্বার চয়েসটায় চলে এসছে কলেজ, সেকেন্ড রাউন্ডের কথা বলছি, তাহলে তখন কিন্তু তোমার হাতে আর 5 নাম্বারটা থাকবে না, তখন তোমাকে এই 3 নাম্বারটায় গিয়ে ভর্তি হতে হবে। তখন কি স্যার আমাকে আবার সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে? তখন তোমাকে আর সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে না, কারণ সেটা তুমি অলরেডি একবার দিয়ে দিয়েছো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাকে জাস্ট নতুন যে সিট অ্যালটমেন্ট লেটারটা সেটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে। তাহলে আপগ্রেডেশনের ব্যাপারটা আশা করছি সবাই বুঝতে পারলে। এবার এখানে ইয়েস আপগ্রেডেশন ফর্ম, নো আপগ্রেডেশন ফর্ম, স্যার আন্ডারটেকিং ফর্ম সব বলছি, একটু অপেক্ষা করো, ওকে? নেক্সট দেখো, নেক্সট আমাদের কি রয়েছে, তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমার এক্সট্রা কি কি ডকুমেন্ট লাগে। দেখো এগুলো আমি জেনারেল কিছু ডকুমেন্ট বলে দিয়েছি যেগুলো আমাদের অ্যাডমিশনের সময় কাজে লাগে। এবার কোনো কলেজে হতে পারে 1-2টো ডকুমেন্ট কম লাগলো, আবার কোনো কলেজে হতে পারে 1-2টো ডকুমেন্ট বেশিও লাগলো, সেটা কিন্তু এই জিনিসগুলো একটু কলেজ টু কলেজ ভ্যারি করে, সেই জন্য 100% বলা সম্ভব হচ্ছে না। তুমি যেই কলেজটা পাচ্ছ সেখান থেকে কন্ট্যাক্ট করে তুমি জানতে পারবে, ওকে? অ্যান্ড তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবে। আমি চেষ্টা করছি আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্টরা তাদের থেকে যদি এই সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলো বের করা যায় তাড়াতাড়ি করে, তাহলে সেখানে আমরা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, ওকে? এবার দেখো তোমাদের কি লাগবে, মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট ভেরিফিকেশনে লাগে না, মেডিকেল সার্টিফিকেট অ্যাডমিশনের সময় লাগে, ঠিক আছে?
অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট সেটাও তোমার কখন লাগে, সেটাও তোমার লাগে হচ্ছে অ্যাডমিশনের সময়। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট স্যার কীভাবে বানাবো, এই যে এই ওয়েবসাইটটা এখানে গিয়ে বানাবো। স্যার এটাকে আমি এখনই বানিয়ে রেখে দেবো না, এটা তুমি যেই কলেজে পাচ্ছ বা যেই কলেজে ভর্তি হবে, আলটিমেটলি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজের নামটাও এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানানোর সময় দিতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে যখন তুমি অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং বানাবে, তুমি যেই কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের নামটাও দিতে হবে। তাহলে স্বাভাবিকভাবে এখন তুমি এটা বানাতে পারছো না, এটা তুমি কখন বানাবে, যখন তুমি কলেজ পেয়ে যাচ্ছ এবং তুমি কনফার্ম যে তুমি সেই কলেজে গিয়ে ভর্তি হচ্ছ। এবার এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা স্যার এটা যদি আমি অ্যাডমিশনের মধ্যে বানাতে না পারি, দেখো এগুলো একটু কলেজ টু কলেজ ভ্যারি করে। যে কিছু কিছু কলেজে ধরো বলে যে না আমার অ্যাডমিশনের সময় লাগবে, কিছু কিছু কলেজ বলে যে আমি তোমাকে 7 দিন টাইম দিচ্ছি, কেউ 15 দিন 1 মাস সময় দিল যে এই টাইমের মধ্যে সাবমিট করো। অনেকে আবার এই অনলাইনেরটা যদি অ্যাকসেপ্ট না করে তখন তোমাকে গিয়ে যে নোটারি করে বানাতে হয়, তাহলে সেটার জন্য স্বাভাবিকভাবে ওরা একটা ফরম্যাট অ্যান্ড একটা টাইম পার্টিকুলার দেয়, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো ব্যাপার থাকে। পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে, বেশ কয়েক কপি নিয়ে যাবে, কোন কলেজে কতগুলো লাগছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তাই না। নেক্সট মাইগ্রেশন সার্টিফিকেট, এটা কাদের লাগে, এটা ধরো নাও তুমি কোনো একটা কলেজে ভর্তি হয়েছিলে, ওকে, এবং সেই কলেজে যখন ভর্তি হয়েছিলে তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে, ওকে। এটাও কি কলেজ টু কলেজ ভ্যারি করবে। কিছু কিছু কলেজ অ্যাডমিশনের সময়ই চাইতে পারে, আবার কিছু কিছু কলেজ তোমাদের একটা পার্টিকুলার টাইম দিয়ে দিতে পারে। দেখো সাধারণত দেখা যায় যে কলেজগুলো একটু টাইম দিয়ে দেয়, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কেউ যদি আগে কোনো একটা কলেজে ভর্তি হয়েছিলে এবং সেখানে যদি তোমার যে ক্লাস 12-এর মার্কশিট টার্কশিট এগুলোতে যদি কোনো স্ট্যাম্প ট্যাম্প লাগানো থাকে, তাহলে সেটাও কিন্তু তোমাকে গিয়ে এক্ষেত্রে ঠিকঠাক করিয়ে আনতে হবে, বুঝতে পারলে, যে সেটা ক্যান্সেল করিয়ে আনতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট এটা কাদের লাগছে, যদি তুমি আগে কোনো কলেজে ভর্তি হয়ে থাকো এবং রেজিস্ট্রেশন করে থাকো, তাহলে এই ক্ষেত্রে নার্সিং কলেজে ভর্তির সময় কিন্তু এটা লাগবে। এবার এটা ভর্তির সময়ও চাইতে পারে, এটা পরেও চাইতে পারে। হয়তো তোমাকে বললো যে না আমরা তোমাকে 15 দিন টাইম দিয়ে দিচ্ছি, তুমি তবে দিও। আবার কেউ যদি বললো যে না আমি তোমাকে 7 দিনে টাইম দেবো, 7 দিনে দিও। তো এটা একটু কলেজ টু কলেজ ভ্যারি করবে, এটা আমি মানে তোমরা যখন যাবে সেখানেই তোমরা জানতে পারবে, ওকে। আর যারা যারা অলরেডি রেডি করে রেখেছো তাদের তো কোনো ব্যাপার না, ওকে। নেক্সট জেনপাস ইউজির যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। অ্যাডমিট কার্ড পাবলিশ হওয়ার সময় আমি তোমাদের বলেছিলাম যে এটা যত্ন করে রাখবে এবং বেশ কয়েক কপি প্রিন্ট করে রাখবে, তাহলে অ্যাডমিট কার্ডটা লাগতে পারে, ওকে। নেক্সট তোমাদের যে আধার কার্ড, সেটা আধার কার্ড দেখতে যেতে পারে। যারা ক্লাস 12 দিয়েছো এই বছরই তাদের স্কুল লিভিং সার্টিফিকেটটা সেটা প্রয়োজন হবে। তো নর্মালি অ্যাডমিশনের সময় এই এক্সট্রা ডকুমেন্টগুলো এবং তোমাদের অ্যাডমিশনের যে ফিসটুকু লাগবে সেইটুকু আমাদের প্রয়োজন হয়। এবার এর সঙ্গে যদি কিছু একটা দুটো ডকুমেন্ট বেশি লাগলো বা কম লাগলো, সেটা তোমরা যখন কলেজে যাচ্ছ সেখান থেকে জানতে পারবে। মোরাললেস এগুলো থাকলে দেখো অ্যাডমিশনের সময় কি হয় বলতো, কলেজগুলোতে একটু ছাড় দেওয়া হয় যে লাইক কোনো একটা ডকুমেন্ট নেই, তুমি আমাকে 7 দিন বা 10 দিনের মধ্যে দিয়ে দিও, কারণ তুমি তো আলটিমেটলি আমাদের কলেজেই পড়বে। তো এই ক্ষেত্রে কারোর যদি দেখছো একটা দুটো ডকুমেন্ট কমও আছে, এই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেগুলো ডকুমেন্ট দরকার সেগুলো তোমার লাগবেই লাগবে। এখানে যদি কোনোটা না থাকলো সেখানে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না, ঠিক আছে। কিন্তু অ্যাডমিশনের জন্য যেগুলো লাগে সেগুলোতে একটা দুটো যদি না থাকে, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে তোমাকে একটু ছাড় দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট সেটা তোমার থাকতেই হবে, ঠিক আছে, কারণ এটা নিয়ে অনেক দিন থেকে বলছি যে এটা বানাও বানাও বানাও, ওকে। তো এই ক্ষেত্রে যদি তোমার কাছে দেখছো কোনো ডকুমেন্ট একটু কম রয়েছে অ্যাডমিশনের জন্য, তো সেই ক্ষেত্রে কলেজ অথরিটির সঙ্গে ভালোভাবে কথা বলবে, একটু বুঝিয়ে বলবে, সাধারণত ওনারা তোমাকে ছাড় দিয়ে দেওয়াই উচিত, ওকে। নেক্সট এবার কি রয়েছে, নেক্সট এবার তোমাদের একটা আন্ডারটেকিং জমা দিতে হয়। যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে তখন তোমাদের এই আন্ডারটেকিংটা জমা দিতে হয়। এবার এই আন্ডারটেকিং অনেকে কি করছে, আমি আজকে বিকালেই একজনের থেকে আমি আমাদের গ্রুপে একজনের মেসেজ দেখেছি যে আমাদের যে ইনফরমেশন বুলেটিনে স্ক্রাইবের জন্য যে আন্ডারটেকিংটা সেটা বানিয়েছে। স্ক্রাইবের জন্য যে আন্ডারটেকিং সেটা কিন্তু নয়, তুমি কাউন্সিলিং এর নোটিশের লাস্ট পেজের মধ্যে এই আন্ডারটেকিংটা পাবে। এটা প্রিন্ট আউট করে এটা নিজেই ফিল করে নিয়ে চলে যাবে। এখানে কি করবে, এখানে তোমার নাম লিখবে, ওকে, এখানে তোমার রোল নাম্বার চেয়েছে রোল নাম্বার লিখবে, তোমার জেনপাস ইউজির র্যাঙ্ক লিখবে, ওকে, অ্যান্ড এখানে তুমি ডেট দেবে, ডেট কবে দিবে, যেদিন তুমি যাচ্ছ সেদিনকার ডেট দেবে, অ্যান্ড এখানে তোমার রোল নাম্বার লিখে এখানে তুমি সিগনেচার করবে, ব্যাস, এটা আন্ডারটেকিংটা তুমি নিয়ে চলে যাবে। সিমিলারলি ধরে নাও এবার আসছি আপগ্রেডেশন অ্যান্ড নো আপগ্রেডেশন ফর্মের ক্ষেত্রে। দেখো যারা অ্যাডমিশন নিচ্ছ, ধরে নাও তুমি ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেলে এবং সেখানে তুমি অ্যাডমিশন নিচ্ছ, তখন তোমাকে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। আর ধরে নাও তুমি অ্যাডমিশন নেবে না, তুমি আপগ্রেড করাবে, তখন তোমাকে ইএস আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইএস আপগ্রেডেশন ফর্ম, এটাও তোমরা জেনপাস ইউজির ওয়েবসাইটে পেয়ে যাবে, এবং এটা হচ্ছে নো আপগ্রেডেশন ফর্ম, এটাও তোমরা জেনপাস ইউজির ওয়েবসাইটে পেয়ে যাবে। এগুলো তোমাদের কি করতে হবে, ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে ফিল করতে হবে। কি করবে, ফিল করা একদম সোজা, দেখো তোমাদের কিছু লিখতে হচ্ছে না, সব লেখাই আছে এখানে। জাস্ট যেদিন তুমি যাচ্ছ সেই দিনটার ডেটটা দেবে, ঠিক আছে। নিচে কি আছে, নিচে তোমাদের এই ক্ষেত্রে নেম লিখতে বলেছে, নাম লিখবে, তোমার জেনপাস ইউজির রোল নাম্বার, ঠিক আছে, এক্সামিনেশন
এক্সামিনেশন জায়গায় কি লিখবে, জেনপাস ইউজি 2025 ডেট লিখবে, ওকে, এন্ড এখানে তুমি সিগনেচার করবে। আর নিচে যে লেখা রয়েছে অ্যাকসেপ্টেড উইথ সিল অ্যান্ড সিগনেচার, এটা কারা করবে, এটা অফিসিয়ালরা, এটাতে কিন্তু তুমি কিছু করবে না। সিমিলারলি নো আপগ্রেডেশন ফর্মটাও দেখো সেম, যে নাম লিখবে, রোল নাম্বার লিখবে, এক্সামিনেশন লিখবে, ডেট লিখবে, এখানে তোমার ফুল সিগনেচার করবে, ঠিক আছে, আর ওপরে তুমি ডেট লিখবে। তাহলে এইভাবে করে এগুলো ফিল করতে হয়। তাহলে এই হচ্ছে তোমাদের ওভারঅল কি করতে হবে না হবে আফটার ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যখন বেরিয়ে যাচ্ছে। তাহলে আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এখানে যেভাবে বললাম সেইভাবে সবাই সমস্ত কিছু রেডি করে রেখো, এবং চেষ্টা করো যে যেই দিন তোমাদের বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, যে লাইক যেদিন তোমাদের এক্ষেত্রে কি হচ্ছে, যেদিন তোমাদের এই ভেরিফিকেশনের ডেট মানে রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে কালকে, তো কালকের পরে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ভেরিফিকেশনের জন্য চলে যেতে, কারণ তাহলেই কি হবে, তাহলেই তোমাদের কাছে একটা প্রপার টাইম ধরে তোমরা সমস্ত কিছু করতে পারবে। তো তোমাদের ভিডিওটা ঠিকঠাক মনে হলে সেটা আমি আশা করবো যে তোমাদের জন্য হেল্পফুল হবে। তাহলে ভিডিওটা লাইক করে দিও এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিও। তার কারণ কি, তার কারণ হচ্ছে এটা অন্যদের জন্য খুবই প্রয়োজন এই মুহূর্তে, তাই না? আচ্ছা, এখানে আরো একটা কথা আমি তোমাদেরকে একটু বলে রাখি, যে আমরা 27th of November হয়তো কলকাতা যাচ্ছি, সেখানে আমরা একটা মিট আপ প্ল্যান করছি। তো তোমরা যারা কলকাতায়, তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়ির কাছে কোন জায়গা থাকছে, তাহলে আমরা একটা প্লেস এমন ডিসাইড করার চেষ্টা করবো যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের সুবিধা হচ্ছে, যাতে তোমরা আসতে পারো দেখা করতে, সমস্ত ডিটেলস তোমরা জেনে যাবে। এবং আমাদের 29 বর্ধমান যাওয়ার প্ল্যান হচ্ছে, তো সেটাও আমরা তোমাদেরকে জানিয়ে দেবো নভেম্বরের, অফকোর্স, ওকে। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের একটা সুইটেবল প্লেস কিছু জানিও কমেন্ট সেকশনে, তাহলে আমরা সেখান থেকে আমাদের পিক করতে সুবিধা হবে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।